আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্যসভা চেয়ারপারসন এবং বিধান পরিষদের যে চেয়ারপারসন রয়েছে তাদেরকে নিয়ে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা কেন্দ্রীয় লেভেলের আইন পরিষদের সভাপতিদের মধ্যে তুলনা করেছিলাম, অর্থাৎ রাজ্যসভা চেয়ারপারসন এবং লোকসভা স্পিকারের মধ্যে, এবং তারপরে ভিডিওটাতে আমরা রাজ্যের লেভেলের যে আইন পরিষদ তাদের সভাপতিদের মধ্যে কম্পেয়ার করেছিলাম দুটো কক্ষের, অর্থাৎ বিধান পরিষদের চেয়ারপারসন এবং বিধানসভার স্পিকার। তো আগের এই ভিডিওগুলোতে আমরা হরাইজন্টাল কম্প্যারিজন করেছিলাম, আপার লেভেলের সাথে আপার লেভেলের তুলনা এবং লোয়ার লেভেলের সাথে লোয়ার লেভেলের তুলনা। আজকের ভিডিও এবং এর পরের ভিডিওতে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে দুটো লেভেলসের যে আপার হাউসেস রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় লেভেলের রাজ্যসভা এবং রাজ্যের লেভেলের বিধান পরিষদ, তাদের সভাপতিদের মধ্যে আমরা একটা তুলনামূলক আলোচনা করব। এবং এর পরের ভিডিওতে আমরা লোয়ার হাউসের দুজন সভাপতিদের মধ্যে তুলনা করব, অর্থাৎ কেন্দ্রীয় লেভেলের লোকসভার সভাপতি এবং রাজ্যের লেভেলের বিধানসভার সভাপতি। তো এর আগের ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আজকের ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকের ভিডিওতে চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা এবং চেয়ারপারসন অফ দ্য বিধান পরিষদকে আমরা সেই 14টা পয়েন্টের উপরে তুলনা করব, যেমন আগের দুটো ভিডিওতে আমরা করেছিলাম। তোমরা একবার ভিডিওটা পজ করে এই 14টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লিগ্যাল স্টেটাস, অর্থাৎ রাজ্যসভা চেয়ারপারসন এবং বিধান পরিষদের চেয়ারপারসন তারা কেমন টাইপের পোস্ট তারা অকুপাই করে। তো দুজনেই কনস্টিটিউশনাল পোস্ট অকুপাই করে, অর্থাৎ তাদের এই পদগুলো সংবিধান ডিরেক্টলি ক্রিয়েট করেছে, এবং সংবিধানকে যেহেতু ধরা হয় আমাদের দেশের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, তো যে কোনো পোস্ট যেটা সংবিধানের দ্বারা তৈরি করা হয়েছে সেটাকেই বলে কনস্টিটিউশনাল পোস্ট, এবং এই পোস্টগুলো আমাদের দেশের সবচেয়ে উচ্চতর পোস্ট হয়। তো ইনারা দুজনেই কনস্টিটিউশনাল পোস্ট অকুপাই করে। আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন যথারীতি অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ এই দুটো পোস্ট কোন অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের কোন অঙ্গে তারা বিলং করে। তো রাজ্যসভা চেয়ারপারসনের যে পোস্টটা সেটা হচ্ছে লেজিসলেটিভ অর্গান অফ দ্য সেন্টারে বিলং করে, অর্থাৎ কেন্দ্রের যে আইন পরিষদ তার পার্ট হচ্ছেন রাজ্যসভা চেয়ারপারসনের পোস্টটা। তবে বিধান পরিষদের চেয়ারপারসনের পোস্টটা কিন্তু লেজিসলেটিভ অর্গান অফ দ্য স্টেটে বিলং করে, অর্থাৎ রাজ্যের আইন পরিষদের পার্ট এই পোস্টটা। তো দুটো হাউসের চেয়ারপারসনরাই, রাজ্যসভা হোক কি বিধান পরিষদ হোক, তাদের রেসপেক্টিভ লেভেলসের আইন পরিষদের পার্ট। নেক্সট আমরা দেখে নেব ইনাদের কোয়ালিফিকেশন। রাজ্যসভা চেয়ারপারসনের আলাদা কোনো কোয়ালিফিকেশন হয় না, কারণ আমাদের দেশের যে উপরাষ্ট্রপতি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনিই কিন্তু রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারপারসন, অর্থাৎ পদাধিকার বলে তিনি চেয়ারপারসন। যেহেতু উনি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, সেহেতু তিনি রাজ্যসভার চেয়ারপারসন। রাজ্যসভা চেয়ারপারসন হওয়ার জন্য একটাই কোয়ালিফিকেশন, যে তাকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকতে হবে। তার মানে এটাও, যেদিন সে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর থাকবেন না সেদিন সে অটোমেটিক্যালি রাজ্যসভা চেয়ারপারসনও তিনি থাকতে পারবেন না। তবে বিধান পরিষদের চেয়ারপারসনের পোস্টটা কিন্তু আলাদা। রাজ্যের লেভেলে কোনো ভাইস প্রেসিডেন্টের মতো পোস্ট, অর্থাৎ ভাইস গভর্নর টাইপের পোস্ট কিন্তু হয় না। তাই জন্য যেই সমস্ত রাজ্যে বিধান পরিষদ রয়েছে, 6টা রাজ্যে রয়েছে আপাতত, সেখানকার যে চেয়ারপারসন হবেন তিনি কিন্তু সেই হাউসের একজন মেম্বার হন। বিধান পরিষদের চেয়ারপারসন হওয়ার জন্য সেই বিধান পরিষদের মেম্বার হওয়াটা জরুরি। 4 নম্বরে আমরা দেখে নেব এলিজিবিলিটি অফ দ্য ইলেক্টোরেটস, অর্থাৎ এই সমস্ত নির্বাচনে যারা ভোট দেয় তাদের কি কোয়ালিফিকেশন থাকতে হয়।
আচ্ছা, যেমন বললাম রাজ্যসভা চেয়ারপারসনের আলাদা করে কোনো নির্বাচন হয় না, ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই রাজ্যসভা চেয়ারপারসন হন। তো রাজ্যসভা চেয়ারপারসনের নির্বাচন বলে আলাদা কোনো নির্বাচন আমাদের দেশে হয়ই না। তবে বিধান পরিষদের চেয়ারপারসনের নির্বাচন হন এবং সেই নির্বাচনে ভোটার হিসাবে পার্টিসিপেট করে বিধান পরিষদের সমস্ত মেম্বার্স। বিধান পরিষদের মেম্বাররাই নিজেদের মধ্যে থেকে একজনকে তাদের সভাপতি হিসাবে নির্বাচন করেন। নেক্সট আমাদের 5 নম্বর পয়েন্ট, মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট। অ্যাকচুয়ালি এর আগে 3 নম্বর এবং 4 নম্বর পয়েন্টেরই এটা হচ্ছে অ্যামালগামেশন। তো রাজ্যসভা চেয়ারপারসনের যেমন বলেছি আলাদা করে তার সিলেকশন বা অ্যাপয়েন্টমেন্ট কিছুই হয় না। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াই রাজ্যসভা চেয়ারপারসন হন, এক্স অফিসিও চেয়ারপারসন অর্থাৎ পদাধিকার বলে, এবং তার ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাকে নিয়োগ করা হয়। কে নিয়োগ করে তোমরা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে, কারণ আগের ভিডিওতে আমি সেটা বলে দিয়েছি। তো ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হলেই অটোমেটিক্যালি তিনি রাজ্যসভা চেয়ারপারসনের পোস্টেও অ্যাপয়েন্টেড হন, সেটা ধরে নেওয়া হয়। আলাদা করে রাজ্যসভা চেয়ারপারসনের পোস্টে তাকে অ্যাপয়েন্টমেন্ট করার প্রয়োজন হয় না। তবে বিধান পরিষদের চেয়ারপারসনের নির্বাচনে কিন্তু পার্টিসিপেট করে বিধান পরিষদের মেম্বার্সরা। বিধান পরিষদের মেম্বার্সরাই নিজেদের মধ্যে থেকে একজন মেম্বারকে তাদের সভাপতি হিসাবে নির্বাচন করে এবং সেই নির্বাচন প্রক্রিয়ার পর তার কিন্তু আলাদা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট হন না। সাধারণত রাজ্যের লেভেলের যে কোনো পোস্টের অ্যাপয়েন্টমেন্ট গভর্নর অফ দ্য স্টেট করে থাকেন। তবে আইন পরিষদের কক্ষের সভাপতির কিন্তু আলাদা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রসেস হয় না। যেই মাত্র সে ইলেকশনে জিতে গেল সেই মাত্র সে সেই পোস্টটা অধিগ্রহণ করতে পারবেন, আলাদা করে কোনো নিয়োগপত্র তার প্রয়োজন নেই। নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন, ইলেকশন ডেট, অর্থাৎ এই সভাপতিদের নির্বাচনের ডেটটা কে ঘোষণা করে থাকেন। আবারও রাজ্যসভা চেয়ারপারসনের ক্ষেত্রে আলাদা কোনো নির্বাচন হয় না। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নির্বাচনটাই ইনডাইরেক্টলি রাজ্যসভা চেয়ারপারসনের নির্বাচন। তবে বিধান পরিষদের সভাপতিত্ব আলাদা নির্বাচন হয় এবং সেই নির্বাচনটা কবে হবে সেটা সেই রাজ্যের গভর্নর ঘোষণা করেন। গভর্নরের ঘোষণা করা সেই নির্দিষ্ট ডেটেই কিন্তু বিধান পরিষদের চেয়ারপারসনের নির্বাচন হয়। এবারে নির্বাচনের পালা কমপ্লিট, সময় চলে এসছে তারা ওথ এবং অ্যাফার্মেশন কার সামনে নেয় সেটা দেখার। তো রাজ্যসভা চেয়ারপারসন এবং বিধান পরিষদের চেয়ারপারসনের আলাদা কোনো অ্যাপয়েন্টমেন্ট হয় না, তাই জন্য তাদের আলাদা করে কোনো শপথও গ্রহণ করতে হয় না চেয়ারপারসন পোস্টে নিয়োগ হওয়ার পরে। রাজ্যসভা চেয়ারপারসন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু রাজ্যসভার সদস্য হয় না। তিনি রাজ্যসভার সভাপতি বটে, কিন্তু রাজ্যসভা তিনি সদস্য নয়, মেম্বার নন। তো তার ভাইস প্রেসিডেন্ট হিসাবে তিনি যে শপথ গ্রহণ করেছিলেন সেটাই হচ্ছে ইনডাইরেক্টলি আবারও রাজ্যসভা চেয়ারপারসনের শপথ গ্রহণ ধরে নেওয়া হবে, কারণ একবারই তিনি ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন। যেখানে বিধান পরিষদের চেয়ারপারসন কিন্তু শুধুমাত্র বিধান পরিষদের মেম্বার হিসাবেই শপথ নেয়, আলাদাভাবে চেয়ারপারসনের শপথ কিন্তু হয় না। তো উভয় ক্ষেত্রেই সভাপতি হওয়ার জন্য তাদের আলাদা শপথ গ্রহণ বা অ্যাপয়েন্টমেন্ট কোনোটাই হয় না। এই ইনফরমেশনগুলো সাধারণত প্রচন্ড কনফিউজিং হয়, কোনটা কার জন্য প্রযোজ্য কোনটা কার জন্য প্রযোজ্য নয়। তবে সেই কনফিউশনটা দূর করার জন্যই আমার এই কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ, যেখানে এই খুঁটিনাটি ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোকে কম্প্যারেটিভ ফরম্যাটে তোমাদের বোঝানো হলো। কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজের এই প্লেলিস্টটা তোমরা যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি পলিটি সাবজেক্ট সংক্রান্ত তোমাদের যা যা কনফিউশন এবং ডাউটস আছে সেগুলো সমস্ত কিছুই তোমাদের একদম ঝা চকচকে পরিষ্কার হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা এই প্লেলিস্টটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সিরিয়ালি দেখবে এবং প্রত্যেকটা লেকচার মিনিমাম 3 থেকে 4 বার তোমাদের কিন্তু দেখতেই হবে এই পয়েন্টগুলো মাথায় থাকার জন্য দীর্ঘ সময়ের জন্যে। চলে এসেছি আমরা 8 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন অর্থাৎ টার্ম বা টেনিওর। তো দুটো হাউসের সভাপতিদের পদের মেয়াদ কতদিন সেটা আমরা দেখে নেব। রাজ্যসভা চেয়ারপারসনের ক্ষেত্রে আবার সেই একই কথা, ভাইস প্রেসিডেন্ট হিসাবে তার যা পদের মেয়াদ রয়েছে অর্থাৎ 5 বছর, সেটাই হচ্ছে রাজ্যসভা চেয়ারপারসনের নর্মাল মেয়াদ। যতদিন তিনি ভাইস প্রেসিডেন্ট ততদিন তিনি রাজ্যসভা চেয়ারপারসন। তো টেনিওর অফ দ্য ভাইস প্রেসিডেন্ট ইকুয়াল টু টেনিওর অফ দ্য রাজ্যসভা চেয়ারপারসন। তেমনি বিধান পরিষদের সভাপতির ক্ষেত্রেও কিন্তু তার টেনিওরটা ডিপেন্ড করছে তার বিধান পরিষদের মেম্বার অর্থাৎ এমএলসি থাকার উপর। তাই জন্য এমএলসিদের মেয়াদ সাধারণত 6 বছরের হয়, তাই জন্য বিধান পরিষদের সভাপতিরও মেয়াদ 6 বছরের তিনি পাবেন। তো রেসপেক্টিভ সভাপতির মেয়াদই ডিপেন্ড করছে প্রথম ক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট থাকার উপর, দ্বিতীয় ক্ষেত্রে বিধান পরিষদের মেম্বার থাকার উপর। নেক্সট আলোচনা করব ইনাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস নিয়ে। কিভাবে নির্দিষ্ট করা হয় ইনাদের স্যালারি, অ্যালাওয়েন্সেস এবং এমলুমেন্টস এবং সেই টাকাটা কোথা থেকে আসে সেটা আমরা জেনে নেব। তো রাজ্যসভা চেয়ারপারসন একটা কেন্দ্রীয় লেভেলের পোস্ট অকুপাই উনি করেন, তাই জন্য উনার স্যালারিটা নির্ধারণ করেন কেন্দ্রীয় লেভেলের পার্লামেন্ট এবং সেই বেতন ভাতা তিনি যেগুলো পান
সেগুলো সেকেন্ড শিডিউলের আন্ডারে পড়ে, অর্থাৎ এগুলো চার্জড এক্সপেন্ডিচার অন দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া। আমাদের সংবিধানের সেকেন্ড শিডিউল সম্পর্কে যেটা এক্সপ্লেন করেছিলাম, এই সেকেন্ড শিডিউলে তাদের বেতন ভাতা ইত্যাদির কথা বলা হয়েছে যাদের পোস্টে নিউট্রালিটি মেনটেন করা, নিরপেক্ষতা বজিয়ে রাখাটা অত্যন্ত জরুরি। এবং সেকেন্ড শিডিউলে ইনক্লুড করার পারপাস হচ্ছে নর্মালি যারা পাবলিক ফাংশনারিজ রয়েছে তাদের বেতন বাবদ যেই টাকাটা সরকার তাদেরকে দেবে সেটা প্রত্যেক বছরে বাজেটের সাথে রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে পাস করাতে হয় পার্লামেন্টে। বাজেট যদি পাস না হয় নর্মালি সরকারি চাকুরেদের বেতন কিন্তু বন্ধ থাকবে যতক্ষণ না বাজেট পাস হচ্ছে। তবে সেকেন্ড শিডিউলে যাদের বেতন ভাতা সুবিধাদির কথা বলা হয়েছে তাদের বেতনটা এক প্রকার যুক্ত তহবিল থেকে অটো ডেবিট হয়ে তাদের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যায় প্রত্যেক মাসে, সরকারের কন্ট্রোলে থাকে না। তো রাজ্যসভা চেয়ারপারসনের যে বেতন রয়েছে সেটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া অর্থাৎ কেন্দ্র সরকারের যুক্ত তহবিল বা এক প্রকার ভাবতে পারো কেন্দ্র সরকারের মেইন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে তার অ্যাকাউন্টে প্রতি মাসে পৌঁছে যায়। সহজভাবে মনে রাখার জন্য এটাই তোমরা ইমাজিন করতে পারো। তুনার বেতন ভাতা সুবিধাদি নট সাবজেক্ট টু দ্য অ্যানুয়াল ভোট অফ দ্য পার্লামেন্ট। ইনিশিয়ালি তার নিয়োগ হওয়ার সময় একবার পার্লামেন্ট তার বেতন ভাতা সুবিধাদি অ্যাপ্রুভ করবে, এরপরে যতদিন সে মেয়াদে আছে প্রত্যেক বছর বছর কিন্তু তার বেতন ভাতা সুবিধাদি কিন্তু রিভিশন করা যাবে না বা পার্লামেন্টের কন্ট্রোলেও থাকবে না। অন্যদিকে বিধান পরিষদের চেয়ারপারসনের বেতনও কিন্তু সেকেন্ড শিডিউলের আন্ডারে পড়ে, তবে উনি যেহেতু রাজ্যের লেভেলের ফাংশনারি তাই জন্য উনার বেতনটা আসে ফ্রম দ্য কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, অর্থাৎ এমনভাবে ভাবতে পারো যে কেন্দ্র সরকারের মেইন ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে উনার অ্যাকাউন্টে পৌঁছে যায় প্রত্যেক মাসে। উনারও বেতনটা কিন্তু সেকেন্ড শিডিউলের আন্ডারে পড়ে, অর্থাৎ এটা চার্জড এক্সপেন্ডিচার। নিয়োগের সময় একবার স্টেট লেজিসলেচার উনার বেতন ভাতা সুবিধাদি কি পাবেন সেটা নির্ধারণ করে দেবেন এবং এরপর তার মেয়াদ চলাকালীন প্রত্যেক বছর বছর কিন্তু সেটা ভোট করে পাস করার দরকার নেই, একবার ডিসাইড হয়ে গেছে সেটাই কন্টিনিউ হবে তার মেয়াদ শেষ হয়ে যাওয়া পর্যন্ত। তো দুজনের ক্ষেত্রেই তাদের বেতন ভাতা সুবিধাদি সেকেন্ড শিডিউলের আন্ডারে পড়ে, অর্থাৎ রেসপেক্টিভ সরকারের যুক্ত তহবিলের উপর এগুলো চার্জড এক্সপেন্ডিচার। যখন চার্জড অন কথাটা থাকবে তার মানে এগুলো ওই চার্জড এক্সপেন্ডিচার অর্থাৎ আইন পরিষদের কন্ট্রোলে নেই। তবে রাজ্যসভা চেয়ারপারসনের ক্ষেত্রে সেটা পার্লামেন্ট নির্ধারণ করে ইনিশিয়ালি এবং বিধান পরিষদের চেয়ারপারসনের ক্ষেত্রে রেসপেক্টিভ স্টেট লেজিসলেচার নির্ধারণ করে, এটুকুই যা ডিফারেন্স। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। পৌঁছে গেছি আমরা 10 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন, অর্থাৎ তাদের সার্ভিস কন্ডিশন, পদে থাকার শর্তাবলী নিয়ে। তো রাজ্যসভা চেয়ারপারসনের পদে থাকার একটাই শর্ত যে তাকে দেশের ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থাকতে হবে। সে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হিসাবে কিন্তু রাজ্যসভার চেয়ারপারসন উনি হলেও উনি কিন্তু রাজ্যসভার মেম্বার নয়, অর্থাৎ রাজ্যসভা মেম্বাররা যেগুলো করতে পারে, কোনো বিল বা ইস্যুতে ভোট করতে পারে, সেটা কিন্তু উনি সাধারণত করতে পারবে না। তিনি শুধু সভাপতি, কিন্তু হাউসের উনি মেম্বার নন। তবে বিধান পরিষদের চেয়ারপারসন কিন্তু বিধান পরিষদের মেম্বার হন, অর্থাৎ সভাপতি হিসাবে উনি যা সুযোগ সুবিধা পান তাছাড়াও উনি মেম্বার হিসাবে যা সুযোগ সুবিধা বাকি মেম্বারসদের দেওয়া হয় সেটাও উনি পাবে। এই পয়েন্টটা তোমরা আরো ভালোভাবে বুঝবে যখন আমরা এই দুটো পোস্টে পাওয়ার্স অ্যান্ড ফাংশনস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে সেটা থাকবে না কারণ অতিরিক্ত লেন্দি হয়ে যাবে, এবং আজকের ভিডিওটা যদি 100 লাইকসে পৌঁছায় আমি অবশ্যই সেই পাওয়ার্স অ্যান্ড ফাংশনসের উপরে এরকমই কম্প্যারেটিভ ফরম্যাটে আমি ডিটেল ভিডিও নিয়ে আসবো, তাতে তোমাদের এই দুটো পোস্ট সম্বন্ধে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং কমেন্ট করে আমাকে লিখে জানাবে। আমি তোমাদের কমেন্ট পড়ার এবং রিপ্লাই করার অধীর আগ্রহে থাকি। নেক্সট আলোচনা করব প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড ইমিউনিটিস, অর্থাৎ বিশেষাধিকার, অধিকার এবং ইমিউনিটি তারা কি কি পেয়ে থাকেন। তো উভয় ক্ষেত্রেই অ্যাকচুয়ালি সেম, তাই জন্য একসাথেই আমরা ডিসকাস করব। রাজ্যসভা চেয়ারপারসন এবং বিধান পরিষদের চেয়ারপারসনে 1 নম্বর ইমিউনিটি হচ্ছে তারা তাদের রেসপেক্টিভ কক্ষের প্রধান বা হেড, যার জন্য সেই কক্ষ থেকে কোনো রকম বার্তা যদি মিডিয়ার সামনে বা পাবলিকের সামনে দিতে হয় তিনিই হচ্ছে সেই কক্ষের প্রধান মুখপাত্র, মাউথপিস। হাউস থেকে দেওয়া যে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট উনি দিয়ে থাকেন এবং উনার সিগনেচারই থাকতে হয়। দ্বিতীয়ত, ইনারা হাউসের সভাপতি, হাউসের হেড বা প্রধান যেমন বললাম, তাই জন্য হাউস রিলেটেড যে কোনো ম্যাটারে তার ডিসিশনটাই কিন্তু ফাইনাল। এবং তৃতীয়ত, তিনি হাউসে কি প্রক্রিয়া ফলো করবেন, হাউসের কার্যাবলী তিনি কিভাবে কন্ডাক্ট করবেন,
এবং হাউসে তিনি ডিসিপ্লিন এবং ডেকোরাম কিভাবে মেনটেন করবেন সেটা সম্পূর্ণ তার স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্যে পড়ে। তার যেমনভাবে ইচ্ছা তিনি সেটা রেগুলেট করতে পারেন, অফকোর্স কনস্টিটিউশনের রুল এবং সেই হাউসের রুলগুলো মেনে। তবে তার হাউসের ভিতরে তার অ্যাকশন নিয়ে কিন্তু কোর্টসরা কোনো ইন্টারফিয়ারেন্স করতে পারবে না। সভাপতিদের হাউসের ভিতরে কার্যক্রম কোর্টের জুরিসডিকশনের মধ্যে পড়ে না। হাউসের হেড হিসাবে তারা হাউসের ভিতরে যে কোনো রকম অ্যাকশন তারা নিতে পারে। এমনকি আমাদের নেক্সট পয়েন্ট, তারা হাউসে কি কাজকর্ম করলো বা হাউসকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করলো সেটা নিয়ে কোনো সমালোচনামূলক আলোচনাও কিন্তু করা যাবে না, যাতে তাদের পোস্টের ডিগনিটি বা প্রেস্টিজ কোনোভাবে ক্ষুণ্ণ হয়। একমাত্র কেসে সেটা করা যাবে যখন তাদের রিমুভালের জন্য কোনো নোটিশ পড়েছে, তখন অবশ্যই তাদের কার্যক্রম নিয়ে সমালোচনা করা যেতে পারে। তবে সেটার জন্য আলাদা করে একটা প্রস্তাব আনতে হবে, তখনই সেরকম সমালোচনামূলক আলোচনা করা যেতে পারে। তবে কোনো মেম্বার ক্যাজুয়ালি কোনো কমেন্ট করে দিল সেটা কিন্তু অ্যালাউড না। তাদের বিরুদ্ধে রিমুভাল রেজলিউশন আনার জন্য একটা ডিটেল প্রক্রিয়া আছে, সেটা ফলো করতে হবে। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে হাউসের সভাপতি হিসাবে সেই হাউসের মেম্বারদের যা যা প্রিভিলেজেস রয়েছে, হাউসের যা যা প্রিভিলেজেস রয়েছে এবং এমনকি হাউসের কমিটিজেরও যা যা প্রিভিলেজেস রয়েছে সেটার উনারা গার্জিয়ান অর্থাৎ রক্ষাকর্তা। এই প্রিভিলেজগুলো যদি কোনো সময় ক্ষুণ্ণ হয়, হাউসের হোক, তার মেম্বারদের হোক বা কোনো কমিটির হোক, তাহলে উনিই কিন্তু রুখে দাঁড়াবে, সেই প্রিভিলেজেসগুলো রক্ষা করবেন ইনারা। আমাদের 12 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রেজিগনেশন, অর্থাৎ উভয় কক্ষের সভাপতি যদি তাদের পদ থেকে ইস্তফা দিতে চান তাহলে তারা কাকে সেই ইস্তফা পত্রটা দেবেন। রাজ্যসভা চেয়ারপারসনের ক্ষেত্রে আবারও ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন বলেই উনি রাজ্যসভা চেয়ারপারসন হয়েছিলেন, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট হিসাবে রেজিগনেশন দিলেই তিনি রাজ্যসভা চেয়ারপারসনের পোস্টেও আর থাকতে পারবে না। পুরোটাই ভাইস প্রেসিডেন্ট হওয়ার উপরে নির্ভরশীল। তাই জন্যই বলে এক্স অফিসিও। ভাইস প্রেসিডেন্টের পদ অধিকার করার বলে উনি রাজ্যসভা চেয়ারপারসনের পোস্ট অধিকার করতে পেরেছেন। সেখানে বিধান পরিষদের চেয়ারপারসন যেহেতু সেই হাউসের উনি মেম্বার, তাই জন্য উনি উনার রেজিগনেশনটা সেই হাউসের যে ডেপুটি চেয়ারপারসন আছেন তাকে দিয়ে থাকেন। তো ভাইস প্রেসিডেন্ট রেজিগনেশন দেয় প্রেসিডেন্টকে, সেখানে বিধান পরিষদের চেয়ারপারসন রেজিগনেশন দেন সেই হাউসের ডেপুটি চেয়ারপারসনকে। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিমুভাল, অর্থাৎ তাদের পদ থেকে যদি বরখাস্ত করতে হয় তাহলে সেটা কি প্রক্রিয়া আছে সেটা আমরা দেখে নেব। রাজ্যসভা চেয়ারপারসনের ক্ষেত্রে আবারও একই কথা, ভাইস প্রেসিডেন্ট হিসাবে তাকে যদি রিমুভ করে দেওয়া হয় অটোমেটিক্যালি সে রাজ্যসভা চেয়ারপারসন হিসাবে রিমুভড হয়ে যাবেন। রাজ্যসভা চেয়ারপারসনকে রিমুভ করার জন্য তাকে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পদ থেকে রিমুভ করতে হবে। কিন্তু বিধান পরিষদের চেয়ারপারসন যেহেতু তিনি হাউসের মেম্বার, তাই জন্য উনাকে রিমুভ করার আলাদা প্রসেস রয়েছে। খেয়াল রাখবে বন্ধুরা, বিধান পরিষদের চেয়ারপারসনকে নির্বাচন করেছিল কারা? সেই হাউসের মেম্বার্সরা, তাই জন্য তাকে রিমুভ করবেও সেই হাউসের মেম্বাররা। তবে এই ক্ষেত্রে যেই মেজরিটিটার প্রয়োজন হবে সেটাকে কনস্টিটিউশনের ভাষায় বলা হয় দ্য দেন মেম্বারশিপ অফ দ্য হাউস, অর্থাৎ এটা এফেক্টিভ মেজরিটিকে বোঝাচ্ছে। এফেক্টিভ মেজরিটি সহ অন্য সব রকমের মেজরিটি নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে এসেছিলাম, এই প্লেলিস্টের প্রথম দিকে পেয়ে যাবে। তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখলে এফেক্টিভ মেজরিটি, সিম্পল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, স্পেশাল মেজরিটি এগুলো কি হয় তোমাদের ধারণা প্রচন্ড পরিষ্কার হয়ে যাবে এবং এই মেজরিটিগুলো কোন কোন ক্ষেত্রে কোনটা প্রয়োজন হয় সেটাও তোমরা জেনে নেবে। সেই ভিডিওটা ওয়ান অফ দ্য বেস্ট রিসার্চড ভিডিও আমার, তো অবশ্যই তোমরা অল টাইপস অফ মেজরিটির ভিডিওটা দেখে নেবে। রাজ্যসভা চেয়ারপারসনকে রিমুভ করতে হলে ভাইস প্রেসিডেন্ট হিসাবে রিমুভ করতে হবে, সেখানে বিধান পরিষদের চেয়ারপারসনকে রিমুভ করতে হলে সেই হাউসের মেম্বার্সরাই এফেক্টিভ মেজরিটির মাধ্যমে তাকে রিমুভ করতে পারে। এবং আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ উভয় পক্ষের চেয়ারপারসনরাই এই পোস্ট থেকে চলে যাওয়ার পর তাদের জব অপরচুনিটিস কি কি থাকবে সেটা আমরা দেখে নেব। যেমন বলেছিলাম বন্ধুরা, সাধারণত যেই সমস্ত পোস্টে নিরপেক্ষতা বজিয়ে রাখার প্রয়োজন হয় সেখানে পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে ব্যান লাগানো থাকে, অর্থাৎ এই সমস্ত পোস্ট থেকে রিটায়ার করার পর সে আর কোনো পাবলিক পোস্টে সার্ভ করতে পারবে না, এমন নিয়ম থাকে। এখন সভাপতিদের পোস্টের ক্ষেত্রে সেটা যে কোনো কক্ষেরই হোক না কেন তাদের নিরপেক্ষতা বজিয়ে রাখতে হয় বটে, কিন্তু তাদের সারপ্রাইজিংলি পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই। সে রিটায়ারমেন্টের পরে অন্য কোনো পাবলিক পোস্টেও কিন্তু নিয়োগ পেতে পারেন, অথবা সে এই পোস্টের জন্যই পুনরায় নির্বাচনে দাঁড়াতে পারেন এবং যদি জিতে যায় তাহলে সে অনেকগুলো টার্ম কন্টিনিউ করতে পারবেন। যতদিন ইলেকশনে জিতবেন ততগুলো টার্ম উনি পাবেন। এই পয়েন্টটা আমাদের ভারতের সমস্ত আইনসভার সমস্ত কক্ষের জন্যই কিন্তু সেম। সভাপতিদের উপরে কোনো পোস্ট রিটায়ারমেন্ট জবের ব্যান নেই। একটা মনে রাখলেই চারটে তোমাদের মনে থাকছে। যেমন বললাম, পলিটি ইজ আ ফর্মুলা বেসড সাবজেক্ট। একবার ফর্মুলা ধরে ফেললে
ওই একটা ফর্মুলা দিয়ে অনেকগুলো অঙ্ক তোমাদের হয়ে যাবে, কনফিউশনের কোনো জায়গা নেই। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো। রাজ্যসভা চেয়ারপারসন এবং বিধান পরিষদের চেয়ারপারসন রিলেটেড এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমরা বুঝতে পারলে ভিডিওটা অবশ্যই একবার নয় মিনিমাম 3 বার দেখবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। প্রথমবার অল্প বুঝবে, দ্বিতীয়বার আর একটু বেশি বুঝবে, তৃতীয়বার এই জিনিসগুলো তোমার মাথায় গেঁথে যাবে। আজকের ভিডিওতে আমরা যেমন দুটো লেভেলের আপার হাউসের সভাপতিদের তুলনা করলাম, নেক্সট ভিডিওতে দুটো লেভেলের লোয়ার হাউসের সভাপতিদের নিয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। তোমাদের লাইক, শেয়ার এবং কমেন্টস দেখে আমি প্রচণ্ড অনুপ্রাণিত হই, সেটাই আমার আলটিমেট মোটিভেশন এরকম টাইপের ভিডিও তোমাদের সম্মুখে অনবরত আনার জন্যে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন কিপ লার্নিং, কিপ রিভাইজিং।